দেবেন্দ্রনাথ রেখা দেবাংশু মুখার্জি স্মারক বক্তৃতা 27 জানুয়ারি 2024। দেবেন্দ্রনাথ মুখার্জি। দেবেন্দ্রনাথ মুখার্জির জন্ম 23 জানুয়ারি বর্ধমান শহরে 1920 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজের স্নাতক। আরও পড়াশোনার ইচ্ছা থাকলেও চাকরি করতে বাধ্য হয়েছিলেন। কলকাতা পোর্ট ট্রাস্ট থেকে ডকস ম্যানেজার হয়ে তিনি অবসর গ্রহণ করেন। সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণ নিয়ে পাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্গতদের সাহায্য করেছিলেন। আর শৈশব সাহসী ছিলেন, খুব আমোদে ও আনন্দময় পুরুষ ছিলেন। একাধারে পরোপকারী, সাহিত্যসেবী ও ভালো মুষ্টিযোদ্ধাও ছিলেন। কিন্তু তিনি ঘোর নাস্তিক ছিলেন। বিবাহের পর সহধর্মিণীর প্রভাবে বেলুড় মঠে যাতায়াত শুরু করেন এবং পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির প্রথম দর্শনেই তাঁর আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে এবং তিনি সস্ত্রীক দীক্ষা গ্রহণ করেন। তার 4 ছেলে মেয়েদের সমানভাবে স্বামীজির আদর্শে মানুষ করে গেছেন। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের আজীবন সদস্য ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত 16 জুন 1998 খ্রিস্টাব্দে তিনি ঠাকুরের প্রতি অবিচল ভক্তি রেখে মন মুখ এক করে কাজ করে গিয়েছেন। রেখা মুখার্জি। রেখা মুখার্জির জন্ম 25 অক্টোবর দুর্গাপুরে 1932 খ্রিস্টাব্দে। শৈশবে দাদুর স্কুলে পড়াশুনো শুরু করেন এবং প্রাথমিকে জেলা স্তরে বৃত্তি লাভ করেন, কিন্তু রক্ষণশীল পরিবার বলে আর স্কুলে যাওয়া হয়নি। বাড়িতেই পড়াশুনো করেছেন। পারিবারিক সূত্রে স্বাধীনতা সংগ্রামে অংশ নেন। বুদ্ধিদীপ্ত, স্বাধীনচেতা, ধর্মপরায়ণা, নিয়মনিষ্ঠ, সরল, পবিত্র ও কোমল হৃদয়ের মানুষ ছিলেন। কড়া হাতে ছেলে মেয়েদের মানুষ করেছেন। 4 ছেলে মেয়েদের জন্মদিনের পার্টির পরিবর্তে রামকৃষ্ণ মিশনের সাধুদের তিনি ডাকতেন পায়ের ধুলো ও আশীর্বাদ পাওয়ার জন্য। মন প্রাণ দিয়ে খুব সাধু সেবা করেছেন। স্বামীর সঙ্গে শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছে তিনি মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। গুরুগত প্রাণ ছিলেন। স্বামীকে আধ্যাত্মিক পথে সাহায্য করেছেন। স্বামী ও পুত্র সন্তানকে হারিয়েও ঠাকুরের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। রেখা মুখার্জি 2015 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেন। দেবাংশু মুখার্জি। দেবাংশু মুখার্জির জন্ম 3রা ডিসেম্বর 1960 খ্রিস্টাব্দে। খুব দুরন্ত আর সব খেলায় পারদর্শী। সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়ার সময় ফুটবল ও ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন। খুব ভালো দাবা ও ব্রিজ খেলতেন। হকিও ভালো খেলতেন। সেন্ট জেভিয়ার্স কলেজে বিকম নিয়ে পড়তে পড়তে সিএ এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে তিনি স্নাতক ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একই সময়ে হন। রবিবার করে বেলুড় মঠের অফিসে স্বেচ্ছায় অ্যাকাউন্টস দেখতেন। স্বামী বিবেকানন্দের আদর্শে প্রত্যয়ী, লাজুক ও মিতবাক কিন্তু দৃঢ়চেতা মানুষ ছিলেন। তিনি অল্প বয়সে উঁচু পোস্টে কাজ করতেন, যেমন ম্যানেজার আইসিআইসিআই লিমিটেড ও পরে জেনারেল ম্যানেজার রিকভারি, পিয়ারলেস জেনারেল ইন্স্যুরেন্স। তাঁর আচরণে কেউ তা বুঝতে পারত না। 1997 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি মোটর দুর্ঘটনায় অকালে প্রাণ হারান এবং তারপরে সবাই জানতে পারে তার সেবা কাজের বিশাল পরিধি। এই স্মারক বক্তৃতা সুপ্রিয়া ব্যানার্জি, সুতপা মুখার্জি, আত্রেয়ী বন্দ্যোপাধ্যায় ও শ্রীমতী সুমনা মুখার্জির পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ বাংলায় দেবেন্দ্রনাথ রেখা দেবাংশু মুখার্জি স্মারক বক্তৃতা প্রদান করবেন প্রাক্তন অধ্যাপক সুকুমার বন্দ্যোপাধ্যায়, খড়গপুর আইআইটির। তার আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ ও মীর ভগিনীগণ। আমি অধ্যাপক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করি তার বক্তৃতা শুরু করবার জন্য। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পরম পূজনীয় স্বামী সুপর্ণানন্দ মহারাজ বর্তমানে উপস্থিত নেই, তবু তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং অন্যান্য ভক্তজন যারা উপস্থিত আছেন বা সিনিয়র যারা, তাদের নমস্কার জানিয়ে শুরু করছি। স্মারক বক্তৃতার স্পন্সরদেরও নমস্কার জানাচ্ছি।
বক্তৃতার বিষয়টি স্বামী বিবেকানন্দ এবং 3 মিড ভগিনী, মিড সিস্টার্স, MEAD। তারপর তার মধ্যম ভগিনী যিনি মিসেস এলিস মিড হ্যান্সব্রো, তার স্মৃতিকথার উপর ভিত্তি করে যেটি আমরা পাই, সেই ইন্টারভিউ থেকে আমি মূল বক্তব্য আহরণ করেছি। 3 ভগিনীর মধ্যে জ্যেষ্ঠা হলেন মিসেস কিজ মিড ওয়াইকফ, আর কনিষ্ঠা হলেন মিস হেলেন মিড। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বামীজি আমেরিকার পশ্চিম উপকূলে, উত্তর এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেদান্ত প্রচার করেছিলেন। তো সেই সময় মধ্যম ভগিনী মিসেস হ্যান্সব্রো তাকে নানাভাবে সাহায্য করেছিলেন, যেমন তার সেক্রেটারি কাজ এবং আরও নানা রকম পোস্ট অফিস, ব্যাংকের টাকা ডলারের হিসেব রাখা ইত্যাদি আর কি। তো কতটা সহায়তা করেছিলেন এবং তার সঙ্গে বা তার আরও 2 বোনের সঙ্গে, 3 বোন মিলিয়ে 3 জনের সঙ্গে কতটা অন্তরঙ্গ ছিলেন সেই বিষয়ে আলোচনা। স্বামীজি পরবর্তীকালে একটি চিঠিতে লিখেছিলেন যে 3 বোনের মেজটি মিসেস হ্যান্সব্রো আমাকে সাহায্য করার জন্য অবিরাম খেটে চলেছে। প্রভু তাদের হৃদয়ে আশীর্বাদে ভরিয়ে দিন। 3টি বোন যেন 3টি দেবী, 3 এঞ্জেলস, ইংরেজিতে 3 এঞ্জেলস লিখেছিলেন। আরও লেখেন, এখানে ওখানে এ ধরনের আত্মার সংস্পর্শ পাওয়া যায় বলেই জীবনের সকল অর্থহীনতার ক্ষতিপূরণ হয়ে যায়। তো ইন্টারভিউটি নিয়েছিলেন স্বামী অশোকানন্দ। তিনি তৎকালীন নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অধ্যক্ষ ছিলেন। তিনি ইন্টারভিউটি নেন এবং ইন্টারভিউ নেওয়াটি একটু অদ্ভুত। 1941 সালে এই ইন্টারভিউ দেওয়া হয়। 1941 সালে তখন আমরা দেখি যে মিসেস এলিস হ্যান্সব্রো 1941 মার্চে, তখন তার 75 বছর বয়স, কিন্তু তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন 40 বছর আগের স্মৃতি, এবং সেই বছর তার যথেষ্ট স্মৃতি স্ট্রং ছিল আর কি। তো ইন্টারভিউ নিয়েছিলেন স্বামী অশোকানন্দ এবং সেই ইন্টারভিউটি রেকর্ড করেছিলেন স্বামী চিদ্রূপানন্দ, পূর্বাশ্রমের যার নাম ছিল এটি ক্লিপটন। তো স্বামী অশোকানন্দর 23শে সেপ্টেম্বর 1893 থেকে 13ই ডিসেম্বর 1969 পর্যন্ত তার জীবনকাল। 1932 সালে তার জীবনের শেষ দিন পর্যন্ত হি ওয়াজ ইন চার্জ অফ দি Vedanta Society of Northern California, San Francisco. He joined the Ramakrishna Order in 1920 and given sannyas by Swami Shivananda, and he served initially as the editor of Prabuddha Bharat from 1926 to 1930. Under his guidance, 3 temples at San Francisco, Berkeley, and Sacramento have been built, as also the largest Vedanta retreat, about 2,000 acres in America at Olema. বাঁদিকে ছবিতে দেখা যাচ্ছে স্বামী অশোকানন্দ এবং ডান দিকে স্বামী চিদ্রূপানন্দ। এই ইন্টারভিউটি চলে অ্যাকচুয়ালি মার্চ থেকে জুন মাস পর্যন্ত চলে, এবং তারপরে পরবর্তীকালে 2007
2007-08 সালে উদ্বোধন পত্রিকায় 14টি সংখ্যায় সম্পূর্ণ স্মৃতিকথাটি প্রকাশিত হয় এবং সেটি পরিমার্জন করে রেমিনিসেন্স অফ স্বামী বিবেকানন্দ 5th এডিশন 2017 বাংলায় অনুবাদ করে। অনুবাদ কাজটি সম্পন্ন করেছিলেন স্বামী চেতনানন্দ, সেন্ট লুই বেদান্ত সোসাইটির অধ্যক্ষ। পরে 2011 সালে সেই স্মৃতিকথাটি বহুরূপে বিবেকানন্দ এই গ্রন্থে মহারাজ সন্নিবেশিত করেন। এখন এর যে প্রেক্ষাপটটি, এইরকম যে স্বামীজি বেদান্ত প্রচারের জন্য দ্বিতীয়বার আমেরিকা যাত্রা করলেন, কিন্তু তার যাত্রাপথ ছিল এবং সঙ্গী ছিলেন স্বামী তুরীয়ানন্দজি এবং ভগিনী নিবেদিতা। কলকাতা থেকে আমেরিকার পূর্ব উপকূলের শহর লস অ্যাঞ্জেলসে পৌঁছন। 20 জুন 1899 কলকাতা থেকে শুরু করে তার যাত্রা এবং 1899 31 জুলাই তারা লন্ডন পৌঁছন। আরও 1.5 মাস লন্ডন এবং উইম্বলডনে কাটিয়ে গ্লাসগো থেকে জাহাজে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। 19 সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছন। সেখানে নিউ ইয়র্কের কাউন্টি তথা একটি ক্ষুদ্র গ্রামে মিস্টার ফ্রান্সিস লেগেটের যে খামার বাড়ি ছিল রিজলি ম্যানরে, সেখানে বিশ্রাম এবং আনন্দময় গ্রীষ্মের ছুটি কাটানোর প্ল্যান ছিল আর কি। তো প্ল্যানটি এইরকম: মিস ম্যাকলাউড, মিসেস ফ্রান্সিস লেগেট, মিসেস সারা বুল এবং ভগিনী নিবেদিতা, এই কয়েকজন একসঙ্গে তাদের গুরুর সান্নিধ্যে ছুটি কাটাবেন। এটি ছিল তাদের প্ল্যান। তো 9 অক্টোবর সেই প্ল্যানের আকস্মিক পরিবর্তন হয়। কি সেই পরিবর্তনের কারণ হলো মিসেস ব্লজেট নামে এক মহিলার কাছ থেকে একটি চিঠি আসে। তাতে খবর থাকে যে তাঁদের দাদা মানে মিস ম্যাকলাউড এবং মিসেস লেগেটের দাদা টেলার সাংঘাতিক রূপে অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায়। লস অ্যাঞ্জেলেসে তার বাড়িতে পড়ে রয়েছেন। মিসেস ব্লজেটই তার সেবা শুশ্রূষা করছেন। তো যাই হোক, ঠিক হলো যে মিস ম্যাকলাউডই যাবেন লস অ্যাঞ্জেলেস এবং 2 ঘন্টার মধ্যে তৈরি হয়ে বেশ মন খারাপ নিয়েই মিস ম্যাকলাউড রওনা হয়ে গেলেন। স্বামীজি একটি মন্ত্র উচ্চারণ করে জোসেফিনকে আশীর্বাদ করে একটু উচ্চস্বরে বললেন, লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে তো, ওখানে কয়েকটা ক্লাসের ব্যবস্থা করো, আমি ওখানে চলে যাব। কিন্তু এরপরে আরেকটি ঘটনা ঘটে। 9 অক্টোবর যে চিঠি, আমরা দেখছি যে আরেকটি ঘটনা বা বলা যায় একটি দৃশ্যের পট পরিবর্তন হচ্ছে। স্বামীজি নিউ ইয়র্ক থেকে 20 নভেম্বর শিকাগোয় মেরি হেলকে একটি সংক্ষিপ্ত চিঠিতে জানালেন, খুব সম্ভবত কাল 21 তারিখে ক্যালিফোর্নিয়া যাত্রা করছি। 21 নভেম্বর, পথে 2-1 দিন শিকাগোয় থাকব। স্বামীজির হঠাৎ এই সিদ্ধান্তের পিছনে কী ছিল তার কিছুটা আঁচ পাওয়া যায় যদি এই দুটি চিঠি 20 এবং 21 নভেম্বর আমরা দেখি। সেখানে তিনি 20 নভেম্বর লিখছেন স্বামী ব্রহ্মানন্দকে, চিঠিটি ব্রহ্মানন্দকে লেখা, আমার আর কোনো রোগ নেই, আমি আবার ঘুরতে চললুম জায়গায় জায়গায়, কুছ পরোয়া নেই, মা ভই সব উড়ে যাবে তোমাদের সামনে, সব সিদ্ধি হবে, ওয়া গুরু কি ফতে। আমি আশীর্বাদ করছি আজ এই মহামায়ার দিনে, মানে 20 নভেম্বর বোধহয় কালী পুজো ছিল আর কি, এই রাত্রে মা তোমাদের হৃদয়ে নাবুন, অনন্ত শক্তি তোমাদের বাহুতে আনুন, জয় কালী। মা নাবছেন, ভয় কি, মহাবিজয় তোমাদের, মা ভই, কাদের ভয়। পরের চিঠিতে পরের দিনে আর কি, কিছুদিনের মতো আমার একটু গা ঢাকা দেবার আবশ্যক হয়ে পড়েছে। সে সময় যেন আমাকে কেউ পত্র না লেখে, আমার খোঁজ না করে,
আমার স্বাস্থ্যের জন্য এটি আবশ্যক, একান্ত আবশ্যক। বিগত প্রায় 1 বৎসর আমি যেন একটা ঝোঁকে চলেছি, এর কারণ কিছু জানি না। স্বামী গম্ভীরানন্দ, যুগনায়ক বিবেকানন্দ লিখেছেন, আমেরিকার শেষ পর্যায়ে কাজ আরম্ভ হওয়ার আগে স্বামীজি ঈশ্বরের নির্দেশের অপেক্ষায় ছিলেন এবং সেই অত্যাশ্চর্য দৈব নির্দেশটি পেয়ে তিনি লস অ্যাঞ্জেলেসে পৌঁছে গেলেন 3রা ডিসেম্বর। প্রথমে 9 অক্টোবর স্বামীজি মিস ম্যাকলোর চিঠিটি পান, তিনি চলে যান। তারপরে 20 নভেম্বর, 21 নভেম্বর 2টি চিঠি লিখলেন। তার মানে বোঝা যায় এই মধ্যবর্তী পিরিয়ডটিতে তিনি ঈশ্বরের যেন দৈব নির্দেশের অপেক্ষায় ছিলেন। সুতরাং তিনি নিউ ইয়র্ক থেকে শিকাগো হয়ে 30 নভেম্বর একটি ক্লান্তিকর জার্নি, 3 দিন 3 রাত্রি হাড়ভাঙা জার্নি, ক্যালিফোর্নিয়া এক্সপ্রেস ট্রেন যোগে যাত্রা করে 3রা ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস পৌঁছে গেলেন। এবারে আমরা দেখব যে স্বামীজিকে কেন ক্যালিফোর্নিয়া যেতে হলো। প্রথম যখন তিনি শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদান করেন, তারপর থেকেই তিনি যে শিকাগো বিজয় করলেন এবং আরও কয়েক বছর ধরে বক্তৃতা দিলেন পূর্ববঙ্গেই, তো তাতে বোঝা গেল যে কিন্তু ক্যালিফোর্নিয়াবাসীদের কাছে দেখা গেল তিনি বেশ আগ্রহ সৃষ্টি করেছেন। তার রচিত বইগুলিও, যেমন রাজযোগ, কর্মযোগ, এই 2টি বই পাবলিশ হয়ে গেছে। সুতরাং তারা অনেকেই ভাবছিলেন যে স্বামীজি এবারে নিশ্চয়ই ক্যালিফোর্নিয়াবাসীদের জন্যে এই দেশে আসবেন। তো 2রা ডিসেম্বর 3রা ডিসেম্বর তিনি পৌঁছেছেন। 2রা ডিসেম্বর দেখা গেল লস অ্যাঞ্জেলেস শহরে একটা সাপ্তাহিক পত্রিকা বেরোয়, ক্যাপিটাল। তার বিক্রেতা তার স্টল থেকে একটি বিশেষ খবর প্রচার করছেন। কি সেই খবর? এবং সেখানে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে। বিক্রেতা বলছেন, বন্ধুগণ দেখুন, পত্রিকায় বেরিয়েছে ইন্ডিয়ান স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে একটি প্রবন্ধ। তিনি আগামী শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হলে ভাষণ দেবেন। জনৈক শ্রোতা সেটি পড়ছেন। যে পড়ে শোনাচ্ছেন যে ভারতবর্ষ থেকে এক মহারাজা আসছেন এবং আরও লেখা আছে স্বামী বিবেকানন্দ যথার্থই একজন ভারতীয় মহারাজা, বুদ্ধিমত্তার রাজা, জ্ঞানের রাজা এবং দুর্বোধ্য এক রাজ্যের রাজা, যাকে আমরা অস্পষ্টভাবে বলি আধ্যাত্মিকতা। আমাদের আধুনিকতার দেশে অভিনব একটি ব্যক্তিত্ব নিয়ে স্বামীজি এসেছেন ইত্যাদি। আজ রাতে তিনি বক্তৃতা দেবেন। যেদিন খবরটি পাওয়া গেল, ছোট বোন হেলেন মিড বাড়িতে খবরটি দিলেন এবং মিসেস এলিস হ্যান্সব্রো যেন চমকে উঠে বললেন, বাহ, দারুণ খবর, চলো আমরা তাড়াতাড়ি ডিনার সেরে বেরিয়ে পড়ি। যাওয়ার পথে স্বামীজি এই মিসেস হ্যান্সব্রো ভাবছেন, মানে বক্তৃতা শুনতে যাচ্ছেন আর কি, ভাবছেন যে সেই 3 বছর আগে 1897 বসন্তে সান ফ্রান্সিসকোয় স্বামী বিবেকানন্দের কথা প্রথম জানতে পারি।
এক বক্তৃতায় সেই বক্তা স্বামীজির রাজযোগ বইটি উল্লেখ করেছিলেন। তারপর আলাস্কা ভ্রমণকালে যাওয়ার সময় বন্ধুরা আমাকে আমার পছন্দ মতো এই বইটি উপহার দেয়। তিনি আলাস্কা ভ্রমণে যাচ্ছিলেন, কর্মযোগ বইটিও কেনা হয়। 2 বছরে আলাস্কা বাসকালে থাকার সময় বই দুটি বারবার পড়েছিলাম। ভাবতাম কী সুন্দর এই চিন্তাগুলি। সেই অংশটা আঙুল দিয়ে টিপে বই বন্ধ করে চোখ বুজে লেখকের সে অপূর্ব মহান ব্যক্তিটির রূপ চিন্তা করতে চেষ্টা করতাম। যাই হোক, তো তারা পৌঁছে গেছেন এবং দেখা গেল যে এই যে 8ই ডিসেম্বর বা ওই সময়টা 6ই ডিসেম্বর দিনটি ভগিনী নিবেদিতার ভবিষ্যৎবাণী অনুযায়ী পরিবর্তনের দিন, স্বামীজির পরিবর্তনের দিন, মানে স্বামীজির এবারে দিনটা ভালো হবে এবং পশ্চিম উপকূলে স্বামীজি তার প্রচার কার্যের সূচনা করতে পারবেন। 8ই ডিসেম্বর ঠিক হয়ে গেল, তিনি শহরের সর্বশ্রেষ্ঠ বক্তৃতাগৃহে ভাষণ দেবেন। মিস্টার বমগার্ড, দক্ষিণ ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সায়েন্সের সেক্রেটারি, স্বামীজিকে ইন্ট্রোডিউস করে দিলেন। স্বামী বিবেকানন্দ এক ধর্মীয় সহনশীলতার প্রবক্তা এবং পৃথিবীর প্রাচীনতম ধর্মমতের একজন প্রচারক রূপে পরিচয় করিয়ে দিলেন। 600-র অধিক শ্রোতার সামনে ভারতবর্ষের আসল স্বরূপ এবং ভারতীয় ধর্ম ও দর্শনের মৌলিক তত্ত্বগুলি সংক্ষেপে আলোচনা করে শেষে বললেন, বক্তৃতার অংশবিশেষ, পাশ্চাত্য সভ্যতায় একজন সাকার ঈশ্বরের সন্ধান করে। হিন্দুরাও এই সাকার ঈশ্বরের উপাসনা করেন, কিন্তু বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা সেই ঈশ্বর উপলব্ধি করা যায় না। অসীম অনন্ত শাশ্বত ঈশ্বরকে উপলব্ধি করতে গেলে তোমার ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করে দিয়ে নিজের অন্তরের মধ্যেই সেই সকল আত্মাকে অনুভব করো। স্বয়ং মানুষই হচ্ছে সর্বেসর্বা। যখন আমি উপলব্ধি করতে পারবো যে আমি হচ্ছি সেই পরম সত্তা, তখন আমার কোনো মৃত্যু, জন্ম, ব্যথা, আনন্দ, জাতি, বর্ণ, লিঙ্গ কিছুই থাকবে না। 3 ভগিনী মন্ত্রমুগ্ধের মতো স্বামীজির বক্তৃতা শুনলেন। মিসেস এলিস হ্যান্সব্রো ভাবছিলেন যে স্বামীজির লেখার মধ্য দিয়ে তার ব্যক্তিত্বে যে ধারণা করেছিলাম আজ সেই সব মিলে যাচ্ছে। আর দেখছি তিনি আরও কিছু স্বামীজির সম্বন্ধে মন্তব্য করেছিলেন ইন্টারভিউর সময়, যে দেখছি হিন্দুদের তুলনায় তিনি বেশ ফর্সায়, তার ঘন কালো চুল, গুরুগম্ভীর, উদারা মানে ব্যারিটন ভয়েস, সেই ব্যারিটন ভয়েস দিয়ে তিনি বক্তৃতা করলেন। শেষে অপূর্ব সুরেলা কণ্ঠে আবৃত্তি করলেন, আমি সৎ চিৎ আনন্দস্বরূপ, এই সংস্কৃত শ্লোকটি, এবং পরে অনুবাদ করে দিলেন। এরপরে ঘটনা হচ্ছে স্বামীজির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। তো একদিন তারা গেছেন মিসেস ব্লজেটের বাড়িতে, সেখানে মিস ম্যাকলাউডও আছেন। তো স্বামীজি সেদিন সেজে গুজে, মানে লম্বা কালো কোট, কলার এবং কালো পাগড়ি পরে সেজে গুজে প্রস্তুত হয়ে দেখা করতে এলেন। মিস ম্যাকলাউড 2 বোনকে পরিচয় করে দিলেন, মানে মেজ বোন এবং ছোটো বোন, তারা 2জন দেখা করতে গেছিলেন। খুব সাধারণ বিষয়ে কথাবার্তার পর স্বামীজি একটু লাজুক ও সংযতভাবে বললেন, আমি খুশি যে আপনারা আমার বক্তৃতায় আগ্রহী। এলিস হ্যান্সব্রো মুগ্ধ হয়ে বললেন, স্বামী আপনি কতদিন লস অ্যাঞ্জেলেসে থাকবেন? স্বামীজি বললেন, ঠিক বলতে পারবো না, তবে আপনারা যদি কোনো ক্লাসের ব্যবস্থা করেন আমি ভাষণ দিতে রাজি আছি। স্বামীজি ক্লাস নেওয়ার ইচ্ছা প্রকাশে সবাই বেশ খুশি হলেন এবং মিস ম্যাকলাউডের স্মৃতিকথা অনুযায়ী স্বামীজিও সেদিন আনন্দের আতিশয্যে যেন শিশুর মতো নেচে উঠেছিলেন এবং সেই কথাটি তিনি তার বোনকে নিউ ইয়র্কে জানিয়ে দিলেন। স্বামীজির দ্বিতীয় বক্তৃতার দিন, বক্তৃতার পর এলিস হ্যান্সব্রো একদিন তার বোনেদের বললেন, দেখো আমার মনে হয় স্বামীজি আমাদের বাড়িতে একবার আসতে চান। ওর শরীর তত ভালো নয়, সেই জন্য এখানে থাকলে বেশ বিশ্রাম পাবেন, তবে তোমাদের তাকে দেখলে খুব অসুস্থ মনে হবে না। তো বোনেরা এলিসের প্রস্তাব পাগলামো বলা সত্ত্বেও এলিস স্বামীজিকে বলতে তিনি প্রীতি ও স্নেহভরে তার আমন্ত্রণ অস্বীকার করে হেসে বললেন যে তোমাদের বাড়ি খুব সাধারণ বলছো, কিন্তু আমিও তো লাক্সারি চাই না,
তবে এখানে মিসেস ব্লচেটের বাড়িতে আমি বেশ ভালোই আছি। তারপরে ডিসেম্বরের এক রবিবার, সম্ভবত ক্রিসমাস ইভ, স্বামীজিকে আমন্ত্রণ করতে তিনি রাজি হলেন। লস অ্যাঞ্জেলস থেকে 10 মাইল দূরবর্তী প্যাসাডেনায় মিড পরিবারদের বাড়ি, লিঙ্কন পার্কে ভাড়া থাকেন। ইলেকট্রিক ট্রেনে 1 ঘন্টার পথ। এলিস তার স্মৃতিকথায় বলেছিলেন, মানে ইন্টারভিউটা আর কি, যে সেদিন স্বামীজি এলেন, স্টেশন ঠিক আমাদের বাড়ির সামনে, দেখছি উনি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে, সঙ্গে মিস ম্যাকলাউড। স্বামীজি বৈঠকখানায় এসে লম্বা জানালা দিয়ে বাগানের গাছগুলি দেখা যাচ্ছিল, সেখানে গিয়ে কয়েক মিনিট বাইরে তাকিয়ে রইলেন। সাদা পাথরের সাদা পর্দার ফ্রেমে সূর্যের আলোয় তাকে ছবির মতো দেখাচ্ছিল। আমাদের দিয়ে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি আপনাদের বাড়িতে কিছুদিন থাকব। তারপরে হঠাৎ একদিন, সম্ভবত 24শে জানুয়ারি পর, স্বামীজি সকালবেলা একটি ভাড়া করা ঘোড়ার গাড়ি নিয়ে মিটদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারা ব্যস্ত আনন্দিত হয়ে দেখলেন যে স্বামীজি গাড়ি থেকে নামছেন এবং মালপত্র বাড়ির সামনে দাঁড়িয়ে নামিয়ে বললেন, আমি তোমাদের বাড়িতে থাকতে এলাম। এইটি হলো মিট পরিবারের বাড়ি, দোতলা বাড়ি একটি। তখনকার দিনে যেমন ভিক্টোরিয়ান স্টাইলের বাড়ি হয় সেই রকম। স্বামীজি মিড হাউসের সামনে দাঁড়িয়ে আছেন। তো তারপরে স্বামী অশোকানন্দ প্রশ্ন করেছিলেন একদিন মিসেস হান্সবোর সঙ্গে স্বামীজির ঘনিষ্ঠতা কীভাবে শুরু হয়েছিল। তিনি উত্তরে বলেছিলেন যে কাজের ব্যাপারে বক্তৃতার আগে, সবসময় বক্তৃতার আগে ও পরে স্বামীজির সঙ্গে দেখা করতাম। স্বামীজি তার স্বভাব সুলভ ভঙ্গিতে সোজাসুজি বক্তব্য পেশ করতেন। অনেকেই এই জাতীয় উপদেশ শুনে খুশি হতে পারেননি, মানে স্বামীজির বক্তৃতার রিয়াকশান হচ্ছে আর কি। তো রিয়াকশানটা কীরকম? একদিন এলিস হান্সব্রো স্বামীজির সঙ্গে দেখা করতে গিয়ে শুনতে পেলেন মিস্টার ব্রান্সবি, যিনি লেকচারের ব্যবস্থা করেন, স্বামীজির বক্তৃতার ব্যবস্থা করেছিলেন, বিদ্রুপাত্মক কণ্ঠে প্রশ্ন করছেন স্বামীজিকে, স্বামী, বেদান্ত দর্শন মধ্যে যদি সব কিছু এক হয়, তাহলে বাঁধাকপির সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? স্বামীজি তৎক্ষণাৎ ধারালো জবাব দিয়ে বলেছিলেন, হ্যাঁ, একখানা ছুরি পায়ের ভিতর ঢোকান, তাহলে দেখবেন পার্থক্য কোথায়। স্বামীজি তৎক্ষণাৎ ধারালো জবাব দিয়ে তাই বলেছিলেন। এলিস হান্সব্রো দেখলেন শুধু মিশনারিরাই নয়, অনেক ধর্মপ্রচারকও বা মেটাফিজিক্সের লোকও তার প্রতি বিদ্বিষ্ট। তো খ্রিস্টান মিশনারিদের ভারতের প্রবল বিরূপ সমালোচনা করার জন্য স্বামীজি তাদের আঘাত দিয়ে তার একটি বক্তৃতায় বলেছিলেন, বাড়ি ফেরার পথে মিসেস হান্সব্রোকে বলছেন, ম্যাডাম, আমার বক্তৃতা কি আপনার ভালো লেগেছিল? মিসেস হান্সব্রো বললেন, হ্যাঁ, আপনার ভাষণ খুবই উপভোগ করেছি, কিন্তু আপনি শ্রোতাদের আঘাত দিয়ে স্বামীজি হেসে বললেন, দেখুন, আমি সোজা কথাটা সোজাভাবে বলেছিলাম। যেমন বক্তৃতায় ছিল এরকম, নিমজ্জমান অবনমিত নারী সমাজের কথা যারা এত বলে, কেউ তো তাদের সাহায্য করতে আসে না। আবার কি, হিন্দুদের নাকি স্বভাব পরিবর্তন করতে হবে এবং তখনই তাদের সাহায্য করা হবে। এরা ভারতের ইতিহাস জানে না। ধর্ম ও আনুষঙ্গিক রীতিনীতিগুলো বদলে দিলে ভারতের আর কিছু থাকবে না, জাতি লুপ্ত হয়ে যাবে। তো আরও এরকম বলেছিলেন যে, তোমরা অর্ধেক পৃথিবী শোষণ করে ফিরেছ, তোমরা এই অসভ্য হিদেনগুলিকে ধর্মান্তরিত করার কাজে $20,000 দান করেছ, কিসের জন্য? মিসেস হান্সব্রো ভাবলেন যে এইভাবে কথা বলা স্বামীর পক্ষে কিছুই নয়। তো স্বামীজি বলে চললেন, দেখুন, আমি নিউ ইয়র্কে সারা হল খালি করে দিয়েছিলাম। মানে এমন তিনি বিরূপ সমালোচনা করলেন তাদের পক্ষে যে সমস্ত হল থেকে লোক বেরিয়ে গেল। তো লস অ্যাঞ্জেলসে আর একটি কাহিনী তার স্মৃতিকথায় বলেছেন যে ক্রিসমাস দিবসে হোম অফ ট্রুথ বলে একটি হলে আর কি,
স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন বিশ্বের নিকট যীশুখ্রিস্টের বাণী। একদিন সন্ধ্যায় বক্তৃতার পর কয়েকজন স্বামীজির সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। কোনো প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন, তোমরা শুনেছ যিশু বলেছিলেন, আমার কথা ঐশ্বরিক শক্তিতে পূর্ণ, তাই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বামীজি আমার পেছনেই ছিলেন, আমার দিকে আঙুল দিকে বললেন, তেমনি আমার কথা ঐশ্বরিক শক্তিতে পূর্ণ ও জীবনদায়ী। আমার কথা জীবনের সব আবর্জনা পুড়িয়ে আপনার মাথায় ঢুকবে, যা থেকে আপনি কোনো দিনই নিষ্কৃতি পাবেন না। কয়েকদিন পরেই 28শে ফেব্রুয়ারি স্বামীজি ওকল্যান্ড গির্জায় বহু গণ্যমান্য শ্রোতার সমাবেশে আরেকটি বক্তৃতা দিলেন। বিষয় ছিল বেদান্ত ও খ্রিস্ট ধর্ম। সেখানে তিনি বলেছিলেন যে যীশুখ্রিস্টের বাণীতে বিশ্বাস করা এবং সঙ্গে সঙ্গে তার বাণীর অধিকাংশেরই কোনো প্রয়োগ নেই, এরূপ মত পোষণ করা অযৌক্তিক। খ্রিস্ট বলেছেন বিশ্বাসীদের শক্তি লাভ হবে, তো খ্রিস্টের বাণীতে যারা বিশ্বাসবান তাদের কেন শক্তি লাভ হয় না? যদি বলো তার কারণ বিশ্বাস ও পবিত্রতা যথেষ্ট পরিমাণে নেই, তবে তা ঠিকই, কিন্তু বর্তমানকালে ওইগুলির কোনো প্রয়োগ নাই, এরূপ বলা হাস্যকর। স্বামী বিবেকানন্দের স্বামী অশোকানন্দের প্রশ্নের উত্তরে বলেছিলেন, স্বামীজি দৈনন্দিন জীবনের কথা তিনি জানতে চেয়েছিলেন, কীরকম রুটিন ফলো করেন। তো একদিনের কথা, স্বামীজিকে ওই বাড়িটা একটি আলাদা ঘর দেওয়া হয়েছিল, দোতলায় পিছনের দিকে, আর সামনের দিকে 3 বোনেরা থাকতেন। স্বামীজি মিট পরিবারে নিজের মতো করেই থাকতেন। মিস্টার মিট, তার 84 বছর বয়স, 3 বোন, তাদের 2 ছেলে মেয়ে, একজন পরিচারিকা। স্বামীজিকে নিয়ে মোট 8 জন মেম্বার। একদিনের দৃশ্য, স্বামীজি সকাল 7টা নাগাদ স্নান সেরে নিচে নেমে এসেছেন। এলিস দেখলেন স্বামীজি বাথরোব পরেই নেমে এসেছেন, অবিন্যস্ত ভিজে চুল, কালো ঢেউ খেলানো। বাড়িতে স্বামীজি পোশাকের পরিপাটি গ্রাহ্য করতেন না, বলতেন এসব কী দরকার, আমি তো কাউকে বিয়ে করতে যাচ্ছি না, মানে সেজে গুজে বিয়ে করতে যাওয়া হয়। প্রথা অনুসারে বাইরে বেরোবার পোশাক যেমন, খাবার ঘরেও তেমনি পরতে হবে, এই দেশের এই নিয়ম। সেদিনটা ছিল রবিবার। বড় বোন মিসেস কেরি ওয়াইকফের ছেলে রালফ, 17 বছর বয়স, স্কুল থাকে না। এলিসের মেয়ে ডরোথি, 4 বছর বয়স, বাড়িতেই থাকে। আর ছোট বোন হেলেনও কাজে বেরোয় না। স্বামীজি রোজকার মতো ধীরে সুস্থে হেভি ব্রেকফাস্ট করলেন। কীরকম? 2টি ডিমের পোচ, 2টি টোস্ট এবং 2 কাপ কফি, ডিম, ক্রিম ও চিনি দিয়ে। প্রথমে ফল, কমলা বা আঙুর, প্রায় 1 ঘন্টা ধরে চলে। তারপর ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাওয়ার পর ধীরে সুস্থে পিছনে উঠোনে গেলেন। ডরোথি ও তার প্রতিবেশী কয়েকজন বন্ধুদের সঙ্গে খেলতে চলে গেলেন। এলিস খাবার ঘরে বসে, মিসেস হান্সব্রো খাবার ঘরে বসে দেখতে লাগলেন স্বামীজি বাচ্চাদের সঙ্গে হাত ধরে ঘুরে ঘুরে রিং অ্যারাউন্ড দি রোজি খেলছেন, আবার আনন্দে তাদের কথা বলছেন তাদের সঙ্গে। শুনতে পাচ্ছি তিনি জিজ্ঞেস করছেন বাড়িতে তারা কি করে, কেন এই খেলা পছন্দ করে এইসব। স্বামীজি বলেছিলেন, দেখো, ছোটো ছোটো ছেলে মেয়েদের সঙ্গে আমি খুব প্রাণ খুলে মিশতে পারি, ওদের মনে ভয় ঢোকানো পছন্দ করি না। একদিন ওদের সঙ্গে বসে ছবির বই দেখছিলাম, এলিস ইন ওয়ান্ডারল্যান্ড, এলিস থ্রু দি লুকিং গ্লাস। বই দুটি আমার খুব পছন্দ হয়েছিল। এ দুটি মানব মনের ক্রিয়াকলাপের ঠিক ঠিক বর্ণনা তুলে ধরেছে। লুই ক্যারলের একটি বিশেষ অন্তর্দৃষ্টি ছিল, বোঝা যায়। স্বামীজি মিসেস কেরির ছেলে র্যালফকে খুব ভালোবাসতেন। ছেলেটিও তাকে সেবা করার জন্য প্রস্তুত থাকত। তার জুতো পালিশ করে দেয়া বা অন্যান্য টুকটাক কাজ করে দেওয়ার অভ্যেস ছিল। একদিন স্বামীজি র্যালফকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি তোমার নিজের চোখ দেখতে পাও? সে উত্তর দিয়েছিল, হ্যাঁ, একমাত্র আয়নাতেই দেখতে পাই। তো স্বামীজি বলেছিলেন, দেখো, ভগবানও তেমনি তোমার চোখের মতো অতি নিকটে, তোমার অতি আপনজন, যদিও তুমি তাকে দেখতে পাও না। সন্ধ্যে 6:30টায় ডিনার হতো।
স্যুপ, মাছ বা মাংস, সবজি এবং শেষে ডেসার্ট। ডেসার্টটা কি পাই? ফল, ক্রিম, চিজ, চিনি দিয়ে তৈরি মিষ্টি, যা স্বামীজি খুব পছন্দ। তিনি রাতে কফি খেতেন না। খাওয়ার পরে সবাই ডাইনিং টেবিলে বসে থাকতেন। স্বামীজি তার ইজি চেয়ারে আসনপ্রিয় হয়ে বসতেন। তিনি কখনো কখনো পাঠ করে শোনাতেন বিভিন্ন বই থেকে, যেমন একদিন অদ্বৈত বিষয়ে আলোচনাকালে সং অব দি সন্ন্যাসী, সন্ন্যাসীর গীতি, এই কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছিলেন। তো স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন মিসেস হান্সব্রো যে তিনি এমন সুন্দর ইংরেজি উচ্চারণ কোথা থেকে শিখলেন। তিনি বলেছিলেন আমেরিকায় আসার পরেই তার উচ্চারণে উন্নতি ঘটে। তার আগে উচ্চারণটা ছিল বুকিস, যেমন আমরা অনেক সময় উচ্চারণ করি বইয়ের শব্দ অনুযায়ী। স্বামীজি গান গাওয়া প্রসঙ্গে বলেছিলেন কোথাও যাওয়ার পথে তিনি গান করতেন। বাড়িতে কখনো সেই প্রাচীন খ্রিস্টান ভগবান স্তব গান করতেন। দি হিদেন ইন হিজ ব্লাইন্ডনেস বোস ডাউন দি উড অ্যান্ড স্টোন। মিসেস হান্সব্রো তাকে এটা শিখিয়েছিলেন। স্বামীজি শুনে খুব কৌতুকপূর্ণ করে বলেছিলেন, হ্যাঁ, আমি হচ্ছি সেই হিদেন মূর্তি পূজক। এটা একটা পিকনিকের ছবি। পাসাডোনা বাড়ির কাছেই একটা হিল টপে পিকনিকে গেছিলেন। পিকনিকে স্বামীজির বাঁদিকে বসেছেন তিনি হলেন মিসেস হান্সব্রো। স্বামীজি কতটা অন্তরঙ্গ ছিলেন মিট ভগ্নীদের, তার পরিচয় পাওয়া যায় এসব খণ্ডচিত্রের মধ্যে। চিত্র একদিন স্বামীজি শোবার ঘরে সোফায় হেলান দিয়ে বসে বই পড়ছিলেন। বড় বোন কেজি নানা রকম ঘরের কাজ করতে ব্যস্ত। স্বামীজি হঠাৎ বলে উঠলেন, ম্যাডাম, আপনি এত পরিশ্রম করে কাজকর্ম করছেন, আমি যেন ক্লান্তি বোধ করি। অবশ্য ক্ষেত্রবিশেষে মার্থারও প্রয়োজন হয়। মার্থা হল যীশুখ্রিস্টের বোন, আর আপনি হচ্ছেন মার্থার মতো। কাজকর্ম হয়ে গেলে চলুন বাগানে বেরিয়ে আসি। তো কেরিকে সঙ্গে নিয়ে বাড়ির পেছনে বাগানে বেড়াতে বেড়াতে মৃদুস্বরে বাংলা গান গাইতেন, কখনো সংস্কৃত স্তোত্র, এবং খুশি মনে গান গেয়ে তাকে অর্থ বোঝাতেন। এই সময় স্বামীজির ভঙ্গি অনেকটা আন্তরিক ছিল। একদিন কিছু রান্না করে কেরিকে খেতে দিলেন। স্বামীজি নিজে রান্নাও করতেন আর কি মাঝে মাঝে। তারপর তাকে জিজ্ঞেস করলেন তার রান্না ভালো লেগেছে কিনা। কেরি ভালো লেগেছে বলতে স্বামীজি একটু থেমে বললেন, ঠিক বলছেন না বন্ধুত্বের খাতিরে? কেরি স্বীকার করেছিলেন বন্ধুত্বের খাতিরে। স্বামীজি কেরিকে এমন প্রশ্ন করেছিলেন তার বিবাহিত জীবন সুখের ছিল কিনা। এই প্রশ্ন করার পর কিছুক্ষণ স্বামীজি ঘরের বাইরে চলে যান। ফিরে এসে বলেন, যাক, আমি খুশি যে অন্তত একজনের মুখ থেকে শুনলাম তার বিবাহিত জীবন সুখের ছিল। আরেকটি চিত্র যে স্বামীজির আধ্যাত্মিকভাবে মগ্নতা। মিসেস হান্সব্রো স্বামীজিকে একাকী থাকতে দেখেননি, যদিও কেউ কেউ বলতো তিনি বড় উদাসীন। মিসেস হান্সব্রোর মনে হতো স্বামীজি তাঁর আপনজন, যাকে তিনি দীর্ঘদিন দেখেননি, বহুদিন পরে তাদের কাছে এসেছেন। বস্তুত স্বামীজি একদিন 3 বোনকে বলেছিলেন, আমি আপনাদের 3 বোনকে পূর্বেই জানতাম। অন্য একদিন কথা প্রসঙ্গে মিসেস হান্সব্রো বলেছিলেন, পিলগ্রিমস প্রগ্রেস মানে একটা বই আছে, বইয়ের গল্পে আছে যে খ্রিস্টান নিজের পিঠে এক দারুণ ভারী বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল। আমিও যেন এরকম একটি ভারী বোঝা পিঠে নয় নিজের বুকের উপর বোধ করতাম। একটা বুকের বোঝানো ভারী বোঝা চাপানো আছে। কিন্তু স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সেই ভারটা আমার থেকে ভেতর থেকে কে যেন তুলে নিচ্ছে, ক্রমে তার চিরদিনের মতো সরে গেল। স্বামীজির আধ্যাত্মিকভাবে মগ্ন হয়ে যাওয়ার প্রসঙ্গে ঘটনা হলো, তিনি যখন কিছু সময় ধরে কথা বলতেন তখন সমস্ত পরিবেশ আধ্যাত্মিকভাবে পূর্ণ হয়ে যেত। একবার ওই পিকনিকের যে ছবিটা আমরা দেখিয়েছি, সেই পিকনিকে গিয়ে একটি বিষয়ে স্বামীজি বলতে শুরু করলেন সকাল 10টায়। বিকেল 4টে পর্যন্ত এক নাগাড়ে 6 ঘন্টা আলোচনা করলেন। যখন শেষ করলেন তখন শেষ স্থানে যেন এক আধ্যাত্মিক তরঙ্গ বইতে লাগলো।
তো মিসেস ভেন্সমান বলছেন যে আমাদের বাড়ির পরিবেশটিও এইরূপ হয়ে উঠত। এক বোন তো বলেছিল যে যেন স্বয়ং যীশুখ্রিস্টই আমাদের মধ্যে বিরাজ করছেন। স্বামীজির মন সবসময় সচেতনভাবে এক উচ্চস্তরের ঈশ্বরীয় অবস্থায় নিমজ্জিত থাকে, সে তিনি কোনো কাজে ব্যস্ত থাকুন বা সম্পূর্ণ অবসর সময়ে থাকেন। ধ্যান করার প্রসঙ্গে ক্লাসও নিতেন স্বামীজি। যদি ক্লাসটা হয়েছিল অবশ্য ক্যালিফোর্নিয়া, এই উত্তর ক্যালিফোর্নিয়া ঘটনা। স্বামীজি সকলকে ধ্যানের ক্লাসে বলতেন যে তোমরা কালী, শিব বা অন্য কোনো ধ্যেয় বস্তুর সঙ্গে নিজেদের যুক্ত করে ধ্যান করতে পারো। তো প্রত্যেক দিন এলিস স্বামীজির জন্য রান্নাঘরে ল্যাম্প ব্রথ তৈরি করতেন, যেটি ঢিমে জালে 3-4 ঘন্টা করতে হতো। সেই ব্রথ খুবই পুষ্টিকর। একদিন তিনি ক্লাসের আগে 10:30টার মধ্যে এই ব্রথটি রান্না করা শেষ করতে পারেননি। ক্লাসে যাওয়ার আগে স্বামীজি রান্নাঘর মুখি দিয়ে দেখে জিজ্ঞেস করেন, আপনি ক্লাসে যাবেন না? এলিস বললেন, না, আমার নিজের দোষে কাজটা শেষ করতে পারিনি, এখন রান্নাঘরেই থাকতে হবে। স্বামীজি বললেন, ঠিক আছে। আমার গুরুদেব বলতেন, অপরের সেবার জন্য তোমার নিজের ধ্যান ত্যাগ করতে পারো, আমি আপনার জন্য ধ্যান করব। ওই ক্লাসের সব সময়টা এলিস অনুভব করেছিলেন স্বামীজি আমার জন্য ধ্যান করছেন। ইন্টারভিউ দেওয়ার সময় মিসেস হ্যান্সবো বলেছিলেন স্বামী অশোকানন্দকে, আমি আপনাকে সত্য বলছি, আমার সব সময় অনুভব হয় যে তিনি এখনও আমার জন্য ধ্যান করছেন। কিছু অন্তরঙ্গ কথাবার্তা, এটি গুরুত্বপূর্ণ, অন্তরঙ্গ হলেও বেশ গুরুত্বপূর্ণ। একদিন মিসেস হ্যান্সবো শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে আলোচনা করছেন। এলিস বলছেন যে স্বামীজি তার গুরুর কথা উঠলে বলতেন আত্মারাম। কোনো বাধাবিঘ্ন উপস্থিত হলে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠতেন, তবে যদি সব ঠিক মতো না চলে আমরা আত্মারামকে জাগিয়ে তুলব। পরে একদিন কতগুলো গভীর ব্যক্তিগত কথা বলেছিলেন স্বামীজি। মা কালী আমাকে এক বিচিত্র জগতে নিয়ে এসেছেন। এদেশের লোকেরা অজানা, এরা আমাকে বোঝে না, আর আমিও তাদের বুঝতে পারি না। তবে পাশ্চাত্য দেশের কিছু লোকের সংস্পর্শে এসে বলে উঠতে হচ্ছে তারাই আমার আপনজন, তারা আমার প্রচার কার্যে সহায়তা করার জন্যই এদেশে আছে। এই কাজ মহামায়ার কাজ, এই কাজ বিশ্বে ধর্মীয় বার্তা প্রচারের জন্য, এই কাজের জন্যই আমার জন্ম। তবে আমার প্রিয় প্রভুর সঙ্গে সম্বন্ধে আলোচনা করতে পারি এমন একজনকেও পাইনি। এই একাকিত্বের বেদনা তোমরা বুঝবে না, আর কল্পনাও করতে পারবে না। শিকাগোতেও আমার ঠিক এইরকম মনে হতো। মিসেস হ্যান্সবো আরও বলেছিলেন যে স্বামীজি যেদিন জগন্মাতা সম্বন্ধে অনেক কথা বললেন, তিনি মহামায়া, সকল ধর্মের মূলাধার, এদেশে তিনি একটি রূপ ধরে এসেছেন, তবে কোনো একটি রূপে আবদ্ধ নন। তিনি ইচ্ছা করেন এদেশের লোক কল্যাণ করতে, প্রতিটি জীবের অন্তরে প্রবেশ করে কাজ করবেন, কেউ তা জানতে পারবে না। ক্রমে ক্রমে মা তার সন্তানদের কাছে টেনে নেন। তো এরপরে সান ফ্রান্সিসকো পর্ব আসবে। তো তার আগে একদিন মিসেস হ্যান্সবো বলছেন, আমি ভাবছি আপনার বক্তৃতার ব্যবস্থা করতে সান ফ্রান্সিসকো যাব, আপনি তাই চান? কথাগুলো শুনেই স্বামীজি চোখ জল করে উঠল। তার মনের মতো বিষয় হলে এইরকম অবস্থা হতো। পরে একদিন ব্রেকফাস্ট টেবিলে স্বামীজি হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা কবে নাগাদ সান ফ্রান্সিসকো যাবেন? মৃদু হেসে, আপনি যদি এই কাজ সংকল্প করে থাকেন তাহলে আপনি বিবেকের পরামর্শ নিয়ে চলবেন, অন্য কারো কথায় নয়। কারণ স্বামীজি বুঝতে পেরেছিলেন কেউ এলিসের পরিকল্পনা বাধা দিচ্ছে। হয়তো তার বোনেরা ভেবেছিল এলিস এই কাজে উপযুক্ত নয়। তো সান ফ্রান্সিসকো যাওয়ার দিন ঠিক হয়নি। একদিন রাত্রে ডিনারের পর কথাবার্তা হচ্ছে,
বিষয় দর্শন, বিজ্ঞান, আমেরিকার জাতীয় উন্নতি ইত্যাদি। এলিসের কথায় স্বামীজি তাঁদের জাতীয় জীবনের বিষয় যেমন ভোগ সর্বস্ব তা পছন্দ করেন না। তিনি বললেন, তোমরা জাগতিক বস্তুরই মূল্য দাও অতিরিক্ত। আমেরিকার সভ্যতা আধ্যাত্মিক বিনোদের উপর প্রতিষ্ঠিত হতে না পারলে 50 বছরের মধ্যে এর পতন হবে। স্বামীজি একটি পাইপে ধূমপান করছিলেন, হঠাৎ বলে উঠলেন, আমি এখানে একটা কিছু রেখে যাব, সান ফ্রান্সিসকো যাওয়ার আগে এই পাইপটা এখানে রেখে যাব। এলিসের স্মৃতিকথায় স্বামীজি পাইপটি বৈঠকখানার ফায়ার প্লেসের উপর রেখে গেলেন। আমরাও সেটিকে দীর্ঘকাল অলঙ্কার রূপে রেখে দিয়েছিলাম। একদিন বড় বোন কেরি পাইপটি দেখতে পায়। কিছুদিন ধরে ও খুব স্নায়ুর দুর্বলতায় ভুগছিল। যন্ত্রণায় খুব অসহ্য হয়ে পড়ে। একদিন সে পাইপটি হাতে নিতেই স্বামীজির কণ্ঠস্বর শুনতে পান, ম্যাডাম, যন্ত্রণা খুব বেশি? কেন জানি না কেরি পাইপটি কপালে ঘষতে থাকেন এবং তক্ষুনি যন্ত্রণা চলে গিয়ে সে সুস্থ বোধ করে। স্বামী অশোকানন্দ ইন্টারভিউ নেওয়ার সময় বলেছিলেন, এটি খুব আশ্চর্যজনক ঘটনা। আপনার কি কখনো ওইরূপ কোনো অভিজ্ঞতা হয়েছে? এলিস হাসবে উত্তর দিয়েছিলেন, এটা কি সেই একই অভিজ্ঞতা নয় যখন তিনি আমাদের সঙ্গে সর্বদা কথা বলেন? পরবর্তী কাহিনী সান ফ্রান্সিসকো। এতক্ষণ যেটা হলো সেটা লস অ্যাঞ্জেলেস এবং প্যাসাডেনা। তো এইখানে আমরা কনক্লুশন ড্র করছি এইরকমভাবে যে স্বামীজি 4 সপ্তাহের মতো মিটদের বাড়িতে ছিলেন। 1900 খ্রিস্টাব্দের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে 21শে ফেব্রুয়ারি, এবং 22শে ফেব্রুয়ারি ওকল্যান্ড থেকে উত্তর ক্যালিফোর্নিয়া পর্ব শুরু হয়। তার বক্তৃতার সংখ্যা ছিল 2 মিলিয়ে, মানে উত্তর আর দক্ষিণ ক্যালিফোর্নিয়া মিলিয়ে প্রায় 100। তিনি 8ই ডিসেম্বর 1899 থেকে 1923 ফেব্রুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলেস এবং প্যাসাডেনা শহরে বক্তৃতা দেন 38টি। তারপর 1900 খ্রিস্টাব্দে 30শে মে পর্যন্ত ওকল্যান্ড, আলামেডা এবং সান ফ্রান্সিসকো মিলিয়ে 61টি। বক্তৃতা ছাড়াও ক্লাসরুম ভাষণ, বৈঠকি ও অন্যান্য ভাষণ ইত্যাদি মিলিয়ে এটা দেখা গেল যে 100-এর উপর। এবং এইটি আমাদের কনক্লুশন যে স্বামীজির প্রেরণা ও প্রচেষ্টায় আমেরিকার পশ্চিম উপকূল শ্রীরামকৃষ্ণের শক্তিশালী ভাবধারা প্লাবিত হয়। এইখানে আমরা উপসংহারে মিসেস কেরির কাহিনী একটি বলছি। মিসেস কেরির কাহিনীটি হলো পাশ্চাত্যে বেদান্ত আন্দোলনে একটি উজ্জ্বল স্বাক্ষর। মিসেস কেরি ওয়াইকফ স্বামী তুরীয়ানন্দের কাছে মন্ত্রদীক্ষা নেন। স্বামী তুরীয়ানন্দ স্বামীজির সঙ্গে ছিলেন। মাঝখানে অবশ্য অন্যত্র গিয়ে তিনি প্রচার কার্য করছিলেন। স্বামী ত্রিগুণাতীতানন্দ কাছে তিনি দীক্ষা নেন এবং নাম হয় ললিতা, সিস্টার ললিতা। এবং তার বিচিত্র ব্যাপার কি, ঠাকুরের 3 সাক্ষাৎ শিষ্যের সঙ্গে সান্নিধ্য লাভ করলেন তিনি, যেমন স্বামী বিবেকানন্দ, স্বামী তুরীয়ানন্দ এবং স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামীজির সান্নিধ্যে থাকাকালীন এক অলৌকিক ঘটনা ঘটে। মিটদের বাড়িতে ওপরতলা থেকে নামার সময় মিসেস কেরির পা ফসকে যায়। এরকম একটা সিঁড়ির ধাপগুলো এরকম, তো দেখা যাচ্ছে যে খুবই স্টিপ, উঁচু উঁচু সিঁড়ি, পা ফসকে যায়। তো মিসেস কেরি ঠিক স্বামীজির পেছনেই ছিলেন আর কি। পা ফসকে যাওয়ার পর তিনি স্বামীজির কাঁধটা ধরে ফেলেন। মুহূর্তে সমস্ত দৃশ্যমান জগৎ বিলীন হয়ে গিয়ে তিনি এক অন্য লোকে, অতীন্দ্রিয় লোকে পৌঁছে যান। তার আর কিছু মনে ছিল না কী করে তিনি সিঁড়ি দিয়ে ডাইনিং হলে নেমে এলেন।
মিসেস কেরি সেই মুহূর্তে যেন ঈশ্বরের স্পর্শ লাভ করেছিলেন। যারা কেরির মুখে এই ঘটনা শোনেন তারা তার মধ্যে এক শ্রদ্ধার আবেশ দেখতে পান। তার শান্ত সমাহিত ভাবের বিচ্ছুরণ এবং তার সান্নিধ্যের প্রশান্তি অনুভব করে বিস্ময়ান্বিত হন। পরবর্তীকালে মিসেস কেরির ছবি এটা, আচ্ছা নেক্সট স্লাইড, 1940s ছবি। তো তার রালক 1925 সালে রালক তার একমাত্র পুত্র ছিল। 25 সালে তার বয়স হয় 42। সে এক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুমুখে পতিত হয়। 3 দিন দুর্ঘটনার মধ্যে ধসে চাপা পড়েছিলেন। তৃতীয় দিন রাত্রে মিসেস কেরি এক হৃদয় বিদারক স্বপ্ন দেখেন। স্বপ্নটা কীরকম? যে স্বামীজি সমুদ্রের হাঁটু জল থেকে রালককে কোলে নিয়ে উঠে আসছেন। সচকিত হয়ে তিনি বুঝতে পারেন রালক আর বেঁচে নেই। শোকে তাপে তার জীবনে নেমে আসে দুঃসহ বিপর্যয়। তারপরে 1928 সাল স্বামী প্রভাবানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ হতে মিসেস কেরি জীবনে শান্তি ফিরে পেলেন, সম্পূর্ণ এক ভিন্ন পরিস্থিতিতে। স্বামী প্রভাবানন্দ তখন 30-32 বছর বয়স। বেদান্ত সোসাইটি পোর্টল্যান্ডে যোগদান করেছেন। বক্তৃতার সূত্রে হলিউডে এসেছিলেন। তাকে দেখে মিসেস কেরি যেন তার হারানো পুত্রকে খুঁজে পেলেন। 1 বছর পরে মিসেস কেরি হলিউড হিলসের বাড়িটি তিনি দান করে যান। বাড়িটি প্রত্যর্পণ করেন এবং স্বামী শিবানন্দের তখন স্বামী শিবানন্দ মহারাজ প্রেসিডেন্ট ছিলেন বেলুড়তে, অনুমতিক্রমে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রের পত্তন হয়। বাড়িটির সাথে $10,000 মোটা অঙ্কের মাসিক পেনশন দান করেন, যাতে হলিউড এর মন্দির নির্মাণ সম্পন্ন হয়। তো 1941 সালে সেই হলিউড কেন্দ্রে এক সন্ন্যাসিনীর আগমন ঘটে এবং 1947-এ সারদা কনভেন্টের পত্তন হয় হলিউড সেন্টারে। তো 1947-এ সারদা কনভেন্টের পত্তন হয় এবং সারদা কনভেন্ট এবং সান্তা বারবারা এই দুটি জায়গায় সারদা কনভেন্ট পত্তন হয় এবং এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্তর্গত, বেদান্ত সোসাইটির অন্তর্গত। এবং 47-এ তো সুতরাং 75 বছর পালন করেছিল এই সারদা কনভেন্ট। তো বর্তমানে বিবেকানন্দ হাউস দক্ষিণ প্যাসাডেনায় যে বাড়িতে স্বামীজি থাকতেন, ওই কেরি পরিবারের বাড়িতে, সেখানে স্বামীজির ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে এবং সেই হাউসের সামনে একটি ফলক গ্রথিত করা হয়। ফলকটি বিবেকানন্দ হাউসে কালচারাল ল্যান্ডমার্ক ফলক, কালচারাল ল্যান্ডমার্ক স্থানীয় পৌর প্রতিষ্ঠান কর্তৃক গ্রথিত। সুতরাং আমরা বলতে পারি যে মিসেস কেরির জীবন পাশ্চাত্যে বেদান্ত আন্দোলনের একটি মাইলস্টোন বা উজ্জ্বল স্বাক্ষর। নমস্কার। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ। নমস্কার। এতক্ষণ স্বামী বিবেকানন্দ ও মীর ভগিনীগণ এ বিষয়ে বাংলায় আলোচনা করলেন প্রফেসর সুকুমার বন্দ্যোপাধ্যায়। আগামী 29 তারিখ সোমবার বিকাল 5:30 86তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে উপস্থিত থাকবেন ডক্টর সিবি আনন্দ বোস, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, এবং প্রফেসর কৌশিক বাসু। স্থান বিবেকানন্দ হল। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। ধন্যবাদ। নমস্কার।